নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা বলুন তো, ইন্টারনেট দুনিয়ায় একটা ছোট্ট মন্তব্য কিভাবে একটা আস্ত রাজনৈতিক দলের জন্ম দিতে পারে? আজ আমরা ঠিক এরকমই একটা ভাইরাল আর্থ সামাজিক আর রাজনৈতিক ব্যঙ্গ বা স্যাটায়ার নিয়ে কথা বলবো, যা ভারতীয় ইন্টারনেটের রীতিমতো ঝড় তুলে দিয়েছে। তো পুরো গল্পের শুরুটা হচ্ছে গত 15ই মে। রিপোর্ট অনুযায়ী ভারতের প্রধান বিচারপতি সেদিন বেকার যুবক আর আরটিআই অ্যাক্টিভিস্টদের নিয়ে একটা বেশ বিতর্কিত মন্তব্য করে বসেন। উনি নাকি তাদের তেলাপোকা বা ককরোচের সাথে তুলনা করেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর বলাই বাহুল্য, ইন্টারনেটের যুগে এমন একটা কথা বাতাসে ভাসতেই ব্যাস সাথে সাথে শুরু হয়ে গেল তীব্র প্রতিক্রিয়া। আর এখানেই আমরা দেখতে পাই ইন্টারনেটের সেই ক্লাসিক অ্যাকশন রিয়াকশন সাইকেল। এই মন্তব্যের ঠিক পরপরই অভিজিৎ দীপকে নামের এক তরুণ অত্যন্ত দ্রুতগতিতে একটা ওয়েবসাইট বানিয়ে ফেললেন, আর সেখানে ঘোষণা করে দিলেন আস্ত একটা ব্যঙ্গাত্মক রাজনৈতিক দলের নাম কি দেওয়া হলো জানেন? ককরোচ জনতা পার্টি বা সিজেপি। মানে ভাবা যায়? এখন এই দলে যোগ দেওয়ার ক্রাইটেরিয়া বা যোগ্যতাগুলো শুনলে আপনি চমকে যাবেন। সমাজ হতাশ নাগরিকদের গায়ে যেসব তকমা সেটে দেয়, এরা খুব বুদ্ধি করে সেগুলোকেই নিজেদের যোগ্যতা হিসেবে লিস্ট করেছে। যেমন ধরুন, তাদের দলে যোগ দিতে হলে আপনাকে বেকার হতে হবে, তা পরিস্থিতির শিকার হয়েই হোক বা ইচ্ছে করে। অথবা আপনাকে হতে হবে ভীষণ অলস, যার কাজ শুধু অনলাইনে জ্ঞান দেওয়া, মানে যাকে বলে একেবারে পেশাদার সমালোচক। কি অদ্ভুত, তাই না? এবার চলুন তাদের ভিশন স্টেটমেন্ট বা রূপকল্পের দিকে একটু তাকাই। কিভাবে এই ওয়েবসাইটটা বর্তমান রাজনৈতিক চর্চাগুলোকে তীব্রভাবে রোস্ট করেছে। একদিকে তারা বলছে করদাতাদের কষ্টের টাকায় দাভোসে ছুটি কাটাতে যাওয়াকে কোনোভাবেই কৌশলগত ব্যয় বা স্ট্র্যাটেজিক স্পেন্ডিং বলা যায় না, আর অন্যদিকে তারা সরাসরি বলছে যে পিএম কেয়ার্সের মতো কোনো অস্বচ্ছ ফান্ড তারা একেবারেই বানাবে না। একদম সোজাসাপটা কথা। এদের ইশতেহারের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো তাদের প্রথম দাবি। তারা বলছে অবসরের পর প্রধান বিচারপতিদের কিছুতেই রাজ্যসভার আসন দেওয়া চলবে না। আর এই পয়েন্টটা প্রতিষ্ঠা করতে গিয়ে তারা প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের উদাহরণটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। রাম মন্দির রায়ের পর তার যে পদোন্নতি হয়েছিল, সেটাকে বিচার বিভাগের স্বাধীনতার সাথে আপোস করার একটা রিয়েল লাইফ এক্সাম্পল হিসাবেই তুলে ধরা হয়েছে এখানে। স্যাটায়ারটা কিন্তু এখানেই থামছে না, বরং আরও ডার্ক হচ্ছে। তাদের ইশতেহারের আরেকটা পয়েন্টে বলা হয়েছে, যদি কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে, তবে সেটা সরাসরি সন্ত্রাসবাদের সমান অপরাধ। আর এর শাস্তি কি? খোদ প্রধান নির্বাচন কমিশনারকে ইউএপিএ মানে একেবারে কড়া সন্ত্রাসবিরোধী আইনে অ্যারেস্ট করা হবে। নির্বাচন কমিশনকে টার্গেট করে বানানো এই মক রুলটা পুরো ব্যঙ্গটাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। শুধু তাই নয়, বর্তমানে যে 33% নারী সংরক্ষণের কথা বলা হয় সিজেপি, সেটাকেও সরাসরি চ্যালেঞ্জ করে বসেছে। তাদের দাবি কোনো ভবিষ্যৎ ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের জন্য ওয়েট করা চলবে না। এখনই মানে রাইট নাও সংসদ আর মন্ত্রিসভায় নারীদের জন্য পুরো 50% মানে অর্ধেক আসন সংরক্ষণের জোরালো দাবি জানিয়েছে তারা। একেবারে ডাইরেক্ট অ্যাকশন। ইশতেহারের বাকি পয়েন্টগুলো কিন্তু কম বিস্ফোরক নয়। স্বাধীন সাংবাদিকতাকে বাঁচাতে তারা কর্পোরেট মিডিয়া বা যাকে বলে গদি মিডিয়া তাদের লাইসেন্স বাতিলের দাবি তুলেছে। শুধু তাই নয়, নিউজ অ্যাঙ্কারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার কথাও বলেছে। আর ওই যে কথায় কথায় যেসব পলিটিশিয়ানরা দলবদল করেন, তাদের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে টানা 20 বছরের নির্বাচন নিষেধাজ্ঞার। ভাবুন একবার, 20 বছর! এই পুরো মুভমেন্টটা না খুব দ্রুত ডালপালা মেলতে শুরু করল। মূল উৎস থেকে আমরা দেখছি বিশিষ্ট অ্যাক্টিভিস্টরাও এরপর নিজেদের দাবিগুলো এর সাথে জুড়তে শুরু করেন। যেমন ধরুন অ্যাক্টিভিস্ট অঞ্জলি ভরদ্বাজ, তিনি আরটিআই বা তথ্য জানার অধিকার আইনে ফুল ট্রান্সপারেন্সির দাবি তুললেন। বললেন ইলেকটোরাল বন্ডের মতো বেনামি রাজনৈতিক ফান্ডিং পুরোপুরি বাতিল করতে হবে। আর হ্যাঁ, স্পষ্ট জানিয়ে দিলেন যে ককরোচ কেয়ার্স নামেরও কোনো ফান্ড রাখা চলবে না। তো এই ব্যঙ্গাত্মক পার্টিটা যখন ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলে দিল, তখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসে, তাই না? এই যে এত বড় একটা ডিজিটাল ক্ষোভ তৈরি হলো, এর জবাবে ভারতের প্রধান বিচারপতি আনুষ্ঠানিকভাবে ঠিক কী প্রতিক্রিয়া জানিয়েছিলেন? চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। এর জবাবে প্রধান বিচারপতি একটা স্পষ্টীকরণ বা ক্ল্যারিফিকেশন দেন। তিনি জানান যে মিডিয়ার একাংশ নাকি তাকে একদম ভুলভাবে কোট করেছে। তার দাবি, ওই প্যারাসাইট বা ককরোচ কথাগুলো তিনি সাধারণ যুব সমাজের উদ্দেশ্যে বলেননি, বরং যারা ভুয়া ডিগ্রি নিয়ে বিভিন্ন লিগ্যাল বা মিডিয়া প্রফেশনে ঢুকছে, এটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই বলা হয়েছিল। তিনি আরও যোগ করেন যে যুব সমাজের প্রতি তার মনে গভীর সম্মান রয়েছে। একবার ভেবে দেখুন তো, একদিকে রাম রহিমের মতো দণ্ডিত আসামিরা খুব সহজেই বারবার মানে প্রায় 15 বার প্যারোল পেয়ে যায়,
আর ঠিক উল্টো দিকে উমার খালিদের মতো রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা কোনো বিচার ছাড়াই টানা ৫-৬ বছর ধরে জেলে পড়ছেন। এই কন্ট্রাস্টটা কিন্তু সত্যিই ভাবিয়ে তোলে। এবার আসি সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টে। কেন এই ককরোচ বা তেলাপোকা শব্দটা বিশ্লেষকদের এত গভীরভাবে চিন্তায় ফেলেছে? গুরদীপ সিং সপ্পলের একটা আর্টিকেলের রেফারেন্স দিয়ে মূল আলোচনাটা আমাদের সোজা নিয়ে যায় রুয়ান্ডার সেই কালো ইতিহাসে। সেখানে ইনওয়েনজি, যার মানে হলো তেলাপোকা, এই শব্দটার পরিণতি কি হয়েছিল জানেন? মাত্র ১০০ দিনের মধ্যে ৮ লাখ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, ৮ লাখ। ইতিহাস কিন্তু খুব নির্মমভাবে সত্যি কথা বলে। সেটা রুয়ান্ডা হোক বা নাৎসি জার্মানি, যখনই কোনো নেতা তার দেশের মানুষের একটা নির্দিষ্ট অংশকে তেলাপোকা বা পরজীবী বলে দেগে দিয়েছেন, সেটা সবসময়ই একটা ভয়ঙ্কর টার্গেটেড ভায়োলেন্স বা গণহত্যার অ্যালার্মিং সাইন হিসেবে কাজ করেছে। মানুষকে কথায় কথায় এরকম অমানবিক তকমা দেওয়াটা ঐতিহাসিকভাবেই ভীষণ ডেঞ্জারাস একটা ব্যাপার। এই যে বর্তমান সময়ের বাগাড়ম্বর বা রেটরিক, এটা কিভাবে খোদ প্রধান বিচারপতিরই পুরনো কিছু বিতর্কের সাথে গিয়ে জুড়ে যাচ্ছে, আসুন সেই টাইমলাইনটা একটু যাচাই করে নিই। আমরা যদি ২০১৯ সালে দ্য ক্যারাভ্যানে ছাপা হওয়া একটা রিপোর্টের দিকে তাকাই, সেখানে এই বিচারপতির বিরুদ্ধে সম্পত্তির অবমূল্যায়ন আর দুর্নীতির বেশ কিছু পুরনো অভিযোগের ডিটেলস দেওয়া ছিল। ২০১২ থেকে ২০১৭ একাধিক অভিযোগ। কিন্তু মূল উৎসটি যেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছে তা হল, এই এত সব গুরুত্বপূর্ণ অভিযোগ থাকা সত্ত্বেও ২০১৮ সালের পর সুপ্রিম কোর্টে তার পদোন্নতি কিন্তু আটকে থাকেনি। কোনো না কোনোভাবে তিনি ঠিকই প্রমোশন পেয়ে গেছেন। সিস্টেমিক অ্যাকাউন্টেবিলিটি বা পদ্ধতিগত জবাবদিহিতার এই অভাবটা যে শুধু একটা ঘটনাতেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। এটা আরও ক্লিয়ার করতে উৎসের সংক্ষেপে আরও কিছু পুরনো বিতর্কের কথা উঠে এসেছে। যেমন ইমপিচমেন্ট চলাকালীন অন্য একজন বিচারপতি জাস্টিস যশবন্ত ভার্মার বাড়ি থেকে নগদ টাকা উদ্ধারের অভিযোগ। যদিও তিনি পরে পদত্যাগ করেছিলেন, কিন্তু এই ঘটনাগুলো বিচার ব্যবস্থার ভাবমূর্তিতে একটা বড় প্রশ্নচিহ্ন এঁকে দেয়। যাই হোক, আবার আমরা ওই ডিজিটাল প্রতিবাদের জায়গাটায় ফিরে আসি। জানেন, দেখতে দেখতে খুব অল্প সময়ের মধ্যেই ৪০০রও বেশি মানুষ ককরোচ জনতা পার্টির ওয়েবসাইটে রেজিস্টার করে ফেলেছেন। আর সবথেকে মজার ব্যাপার কি জানেন? এই লিস্টে তৃণমূল কংগ্রেসের একজন সিটিং মেম্বার অফ পার্লামেন্ট বা সাংসদও রয়েছেন। মানে বুঝতেই পারছেন ব্যঙ্গ হলেও ব্যাপারটা কতটা সিরিয়াস আকার ধারণ করেছিল। আমাদের আজকের এই ব্যাখ্যামূলক পর্বের একদম শেষে এসে এই স্যাটিরিক্যাল ওয়েবসাইটের বিপুল সাফল্য আমাদের মনে একটা গভীর প্রশ্নের জন্ম দেয়। যখন সাধারণ মানুষ বুঝতে পারে যে ওপরতলার ক্ষমতাশালী প্রতিষ্ঠানগুলো তাদের কথা শুনছে না, তাদের কোনো জবাবদিহিতা নেই, তখন রাজনৈতিক বাস্তবতার মুখোশ টেনে খোলার জন্য এই ধরনের সুগঠিত ডিজিটাল ব্যঙ্গই কি প্রতিবাদের সবচেয়ে ধারালো অস্ত্র হয়ে ওঠে? বিষয়টা নিয়ে একটু ভাববেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের এই বিশ্লেষণে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।